পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা ৫ এর প্রথম অংশ। ইয়াশা আর জ্যোতির অনেক ভালো একটা খাতির হয়ে গেল। খুব একটা সময় লাগলো না একে অপরের সাথে বন্ধুত্ব করতে। তাই এবারে দুজনে একসাথেই বাকি শপিং এর কাজ করতে শুরু করলো। এদিকে নিহারিকা বসে রয়েছে ফুড এরিয়ার অন্য একটা স্টলে। এই টেবিল থেকে পুরো শপিং মলটা দেখা যায়। কিনারে বলেই হয়তো, কিন্তু আপাতত নিহারিকার কোনো কিছুতে মন নেই। তার হাত পা কাঁপছে। একটু আগে ইরফান কবির তাকে অফার করেছে আমার সাথে ১ কাপ কফি খাবেন। নিহারিকা চাইলেও না করতে পারেনি। এভাবে কি প্রত্যাখ্যান করা যায়? বিষয়টা কেমন দেখায় না? তাই সে মিষ্টি হেসে রাজি হয়েছে। এদিকে জ্যোতির কোনো ঠিক ঠিকানা নেই। ইয়াশার সাথে যে শপিং করতে গেল আর কোনো খবর নেই। এখনো নিহারিকা বাঁচল নাকি মরল তারও যেন খবর নিতে পারে নাকি, সেটাও নিচ্ছে না। নিহারিকার সত্যি বলতে অস্বস্তি হচ্ছে নিজের কারণে। কেন যেন সবসময় মনে হচ্ছে তাকে ইরফান কবিরের পাশে ঠিকঠাক মানায় না। এমনকি স্টলে ঢোকার সময় অনেক মেয়ে কেমন যেন তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছিল, যা দেখে খুব কষ্ট পেয়েছে নিহারিকা। সে তো আগে থেকেই হাসি ঠাট্টার পাত্র, কিন্তু তার জন্য সে ইরফান কবিরের সম্মান খোয়াতে চায় না। এসব ভাবতে ভাবতেই ইরফান এসে সামনের চেয়ারে বসে পড়ল। নড়ে চড়ে সোজা হয়ে বসল নিহারিকা, নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা। ইরফান নিজে থেকেই বলল, কফি অর্ডার দিয়ে এলাম। আমার জন্য ব্ল্যাক কফি আর আপনার জন্য। বলতে বলতেই থেমে গেল ইরফান। একটু সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোল্ড কফি খান তো? নিহারিকা মাথা নেড়ে বলল, জি অবশ্যই, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর নিহারিকা আবারও ভাবনায় ডুব দিল। আবিষ্কার করে ফেলল ইরফানও কফি খেতে পছন্দ করে। ব্ল্যাক কফি অর্ডার করেছে শুনে নিহারিকা বুঝল লোকটাও চা খায় না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল এবারে কফি বানানো শিখবেই, আজই শিখবে। তার উথাল পাথাল চিন্তার মাঝে ইরফান জিজ্ঞেস করলো, কি ভাবছেন? নিহারিকা মলিন হাসলো, বলল, দুর্ভাগ্য আমার, আপনিও কফি খেতে পছন্দ করেন। ইরফান প্রথমে অবুঝের মতো চেয়ে রইল, পরে ব্যাপারটা বুঝতে অন্যদিকে তাকিয়ে তপ্ত বলল, সমস্যা নেই, আপনার হাতের বানানো হলে চা খাওয়ার অভ্যাস করে নেব। সেদিনের চাটা মন্দ ছিল না। নিহারিকা মনে মনে খুশি হলো। মনে শীতল হাওয়া বয়ে গেল। তবু মিষ্টি হেসে বলল, অভ্যাস পাল্টাতে হবে না, ওটার থেকে আমার কফি বানানো শেখাটা বেশি সহজ। একটু থেমে নিহারিকা বেশ সাহস নিয়ে প্রশ্ন করল, ইনায়া কেমন আছে? মেয়ের প্রসঙ্গ আসতেই ইরফানের চোখ মুখে উজ্জ্বলতা বেড়ে গেল যেন। খুশি খুশি ভাব নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে, তবে খেতে চায় না। অসুস্থ হয়ে পড়ছে বারবার, ঠান্ডা লেগে যায়। চিন্তিত হলো নিহারিকা। বাচ্চারা খেতে চায় না এটা স্বাভাবিক, জোর করে হলেও খাওয়াতে হবে, কিন্তু ঠান্ডা লাগার বিষয়টায় বিশেষ নজর দিতে হবে। একবার ঠান্ডা ধরলে পরে অনেক কষ্ট হয়। এমনিতেই বাচ্চা মানুষ, এই সিজনে সবসময় দেখে শুনে রাখতে হবে। নিহারিকা কথা বলতে বলতে একটু সামনে ঝুঁকে বসল। গলার স্বরটা বদলে গেল। এই স্বরে দায়িত্ব আছে, মমতা আছে। ইরফান খেয়াল করল। রিনায়ের কথা উঠতেই নিহারিকার চোখ অন্যরকম হয়ে গেল। না, কোনো রকম অস্বস্তি ঘিরে ধরেনি। এর মধ্যে কফি এসে পৌঁছলো তাদের টেবিলে। নিহারিকা জিজ্ঞেস করলো, ইনায়া কি রাতে ঘুমের মধ্যে ঘেমে যায়? ইরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, মাঝে মাঝে। তাহলে রাতে হালকা কাপড় পরাবেন। আমরা অনেক সময় ভয় পেয়ে বেশি ঢেকে দিই, তাতে উল্টো ঠান্ডা ধরে। আর গোসলের পর চুল একদম শুকানো খুব জরুরি। বাচ্চাদের মাথা ভেজা থাকলে ঠান্ডা সবচেয়ে আগে সেখানেই ধরে। ইরফান চুপচাপ শুনছিল। কফির কাপটা হাতে নিয়েও ভুলে গেছে খেতে। নিহারিকা আবার বলল, খাবারের বেলায় জোর করা যাবে না, কিন্তু বুদ্ধি করে খাওয়াতে হবে। খেলনার মাঝখানে গল্পের ফাঁকে কখনো গান গেয়ে। এনায় তো কথা বলতে শেখার বয়সে, ওকে খাওয়ানোটা খেলার মতো করে করতে হবে। ইরফান হালকা হেসে ফেলল, আপনি তো সব জানেন মনে হচ্ছে। নিহারিকা এক মুহূর্তের জন্য থেমে লজ্জা পেল। চোখ নামিয়ে বলল, না, সব জানি না, তবে যতটুকু জানি তা হয়তো শেখার পথটা সহজ করবে। আমার চাচাতো এক বোনের ছেলের দেখাশোনা করেছিলাম তো। আর বাচ্চারা তো মনে করেন মুখে কথা বলে না, অনেক সময় শরীর দিয়েও কথা বলে। কথাটা শুনে অদ্ভুত হলেও সত্যি। দেখবেন এই জন্য মায়েরা সবসময় বুঝে যায়। এই কথাটুকু ইরফানের বুকে কোথায় যেন লেগে থাকলো। শরীর দিয়ে সব বলে দেয়। কথাটা শুধু ইনায়ের জন্য না, নিহারিকার জন্যও খাটে। নিহারিকা আবার বলল, অসুস্থতা প্রতিরোধের আরেকটা চমৎকার পদ্ধতি হলো বাচ্চাকে রাতে বুকের কাছে রেখে ঘুম পাড়ানো। বাবার শরীরের উষ্ণতা বাচ্চাদের খুব শান্ত করে, ভয় পায় না তখন। আর মা? ইরফান হুট করে প্রশ্ন করে ফেলায় নিহারিকা বুঝেনি। ইরফান আবারও বলে, আর মায়ের শরীরের উষ্ণতা বাচ্চাদের শান্ত করে না? নিহারিকা কিছুক্ষণ নীরব রইল।
তারপর সূক্ষ্ম হাসির রেখা টেনে বলল, অবশ্যই। সত্যি বলতে মায়ের ক্ষেত্রে একটু বেশি। এবার ইরফান আর নিজেকে সামলাতে পারল না, তবে বলতেও পারল না। মনের কথা মুখে এনে বলতে পারল না। তবে ইনায়াকে শান্ত করার দায়িত্বটা আপনারই রইল। আমার কাঁধে আবার নতুন দায়িত্ব অর্পণ হচ্ছে তো, একটু ব্যস্ত থাকবো বউ নিয়ে। তবে বলতে পারল না, শুধু তাকিয়ে রইল নিহারিকার দিকে। চোখে মুগ্ধতা স্পষ্ট। এই মেয়েটা কথা বলছে, কিন্তু প্রতিটা কথার ভেতরে দায়িত্বের গন্ধ। আদিক্ষিতা নেই, জাহির করার কিছু নেই, অথচ কতটা গভীর। মারা আসলেই অসাধারণ, মনে মনে বলল ইরফান। আর ঠিক তারপরের ভাবনাটা তাকে নিজেকেই একটু থমকে দিল। নিহারিকা বাস্তবে মা হলে, নিজের সন্তান হলে সে নিশ্চয়ই খুব ভালো মা হবে। এই ভাবনাটা আসার কথা ছিল না, তবু এলো, স্বাভাবিকভাবেই এলো। নিহারিকা তখনও বলছে, আর সবচেয়ে বড় কথা, ইনায়াকে ভয় দেখানো যাবে না। বাচ্চারা ভয় পেয়ে শরীরটা আরও দুর্বল হয়ে যায়। এই সময় নিশ্চয়ই একটু একটু জ্বালায়। আধো আধো কথা বলছে যখন, তখন একটু সাই দিতে হবে। ইরফান ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আপনি জানেন, আমার মেয়েটা আপনাকে দেখলে হাসে। নিহারিকা অবাক হয়ে তাকালো। মানে, কখন দেখলো? ইরফান একটু অপ্রস্তুত হলো, তবু সামলে নিয়ে সত্যিটাই বলল, গতকাল মা আপনার একটা ছবি টেবিলে রেখেছিল তো, ইনায়া ওটা হাতে পেয়ে নিয়েছিল। তখন আমি এসে দেখলাম ছবিটায় হাত বোলাচ্ছে, দেখছে আর হাসছে। ওই হাসিটা আমি তখন দেখিনি, যখন ও আমায় দেখে। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল নিহারিকা। এমনও হয়, এটাও হতে পারে? সে অবিশ্বাস্য নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো, সত্যি? হ্যাঁ, খুব কম মানুষের ক্ষেত্রে এমন করে। এই কথায় নিহারিকার বুকের ভেতর কেমন করে উঠল। সে কিছু বলল না, শুধু কফির কাপে আঙুল বোলাতে লাগলো। স্টলের কোলাহলের মাঝেও দুজনের টেবিলে তখন অদ্ভুত এক শান্তি। ইরফান বুঝে গেল, এই শান্তিটা সে আগে কখনো পায়নি। ইরফানের কফি ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু দুজনের ভেতরে কোথাও একটা উষ্ণতা ধীরে ধীরে জমে উঠছিল। নাম না জানা, তবুও গভীর। নিহারিকা কিছুক্ষণ ভাবনায় ডুব দিয়েই রইল। তখনই ব্যাগে থাকা ফোনটা ঝংকার তুলে বেজে উঠল। নিহারিকা এক্সকিউজ মি বলে ফোনটা বের করে দেখল জ্যোতি। এই মুহূর্তের সামনে ইরফান কবির না থাকলে কলটা ধরেই গালে দিত নিহারিকা, কিন্তু ভদ্রতার খাতিরে পারল না। ওদিকে জ্যোতি কল লাউড স্পিকারে দিয়েছে। ইয়াশাও ফোনের ওপর মাথা ঝুঁকিয়েছে। জ্যোতি টেনে টেনে বলল, দোস্ত, কি অবস্থা? বেঁচে আছো? নিহারিকা কথা বলার টোন শুনেই ভরকালো। সামনে বসে থাকা কফির কাপে চুমুক দেওয়া লোকটাকে এক পলক দেখে ফিসফিস করে বলল, তোর কেন মনে হলো যে আমি মরে যাব? এ পর্যায়ে ইয়াশা কথার মাঝে সাইকেল চালিয়ে বলল, না মানে হবু ভাবি, আসলে আমার হিটলার ভাইটাকে আমি চিনি তো, খুব একটা ভালো মানুষ তো না ওই বান্দা। তাই আমরা একটু কল দিলাম যে তুমি আদৌ ঠিক আছো নাকি আবার তোমায় কোথাও পাচার করে দিল। বলেই মুখ চেপে হাসলো ইয়াশা। বেচারি নিহারিকা তবদা খেয়ে তাকিয়ে রইল সামনে থাকা মানুষটার দিকে। কি সুন্দর চমৎকার একটা মানুষকে তার নিজেরই বোন হিটলার বলছে, ভেবেই দুঃখ পেল নিহারিকা। ইয়াশাকে এতটা ফ্রিলি কথা বলতে দেখে অবশ্য খুশি হলো। আপন আপন মনে হচ্ছে সবকিছু। জ্যোতি এবারে বলল, ইয়ে মানে দোস্ত, আমি একটা গুরুত্বপূর্ণ কারণে তোকে কল করলাম। নিহারিকা ভ্রু কুঁচকে তাকালো। কি? জ্যোতি এবারে শয়তানি চোখে ইয়াশার দিকে তাকিয়ে চোখ টিপে নিশ্চিত হয়ে বেশ অবাক কণ্ঠে বলল, আসলে হয়েছে কি বলতো, আমার ভ্যাবলাকান্ত বয়ফ্রেন্ড রাত আমায় আর্জেন্ট ডেকেছে। এদিকে ইয়াশাও আবার পায়ের, তাই আমরা না শপিং মল থেকে কাজ সেরে বেরিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আর তোর পাসটাও আপাতত আমার কাছে, এটা পরে নিয়ে নিস, ওকে? কথাটা শুনেই চোখ বড় করে তাকালো নিহারিকা। তার পার্স ওই বদমাসের কাছে গেল কখন, আর কিভাবেই বা গেল? তড়িঘড়ি করে কানে ফোন চেপে ধরে নিহারিকা দেখল আসলেই তার ছোট পার্সটা নেই। সে এবারে অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে মেকি হেসে এক্সকিউজ মি বলে উঠে দাঁড়ালো। একটু অন্য পাশে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, তুই আমার পার্স কখন নিলি বেয়াদব? এমন কেন করছিস বোন? আমি বাড়ি যাব কিভাবে? আর একটু কেনাকাটাও তো ছিল, টাকা পয়সা তো সব ওখানে। ইয়াসে এবারে বলল, নো টেনশন ভাবি, ভাইয়া আছে না, ভাইয়া তোমাকে বাড়িতে ড্রপ করে দেবে, ওকে? জাস্ট চিল। আমার ভাই পুরো নায়কের মতো ড্রাইভ করে। এবারে পুরো বিষয়টা মাথায় ঢুকলো নিহারিকার। বিচ্ছুগুলি ইচ্ছে করে এমনটা করেছে, সে বুঝতেই হাল ছেড়ে দিল, কিন্তু মনে মনে কষ্ট পেল। কাল পুরো পরিবারের মধ্যে সে শপিং করতে আসলেও কাঙ্ক্ষিত জিনিসটা নিতে পারবে না, যেটা আজ নিতে পারলেই বেশি ভালো হতো। তাই টাকাটাও দরকার ছিল, কিন্তু কি আর করার, উপায় তো নেই। এর মাঝে ইরফানের ফোনেও টিং করে একটা মেসেজ নোটিফিকেশন এলো। ইরফান সেটা পড়ে দেখলো ইয়াশা পাঠিয়েছে, যেখানে লেখা, ভাইয়া শোনো, হবু ভাবিকে সুন্দর করে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে, ঠিক আছে? কোনোভাবেই ছাড়বে না। তার কাছে কিন্তু কোনো টাকা নেই,
সব হাতিয়ে নিয়ে এসেছে দুজনে। আর আমি জ্যোতির সাথে বাড়ি চলে যাচ্ছি। আমার আবার কাবাবে হাড্ডি হতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, বেস্ট অফ লাক। বাকি শপিং কাল বাবা মায়ের সাথে এসেই করব। ইরফান খুশি হলো কিনা দুঃখ পেল তা জানা নেই, কিন্তু হতাশ হয়ে ফিরে এসে বসলো নিহারিকা। ঠোঁট ভিজিয়ে নিজেকে প্রস্তুত করলো। কফি খাওয়া শেষ হয়েছে ইতিমধ্যে। ইরফান কিছু একটা বলতে যাওয়ার আগেই তার ফোনে ইয়াশা আর একটা মেসেজ পাঠালো, যাতে লেখা, ও হ্যাঁ, ভাবি কি যেন কেনাকাটার কথা বলছিল, আমরা কেউ জানি না। আর তোমারও তো কি যেন কাজ ছিল, দুজনে নিজেদের কাজ খতম করে আসতে পারো। ভাবির কি লাগবে কিনে দিও। ইরফান ভ্রু কুচকে তাকালো নিহারিকার দিকে। সে শতভাগ নিশ্চিত তার কাছে নিহারিকা এখন মোটেই কোনোরকম কেনাকাটা করে নেবে না, সূক্ষ্ম জিনিসটাও নেবে না। তাই এ বিষয়ে কিছু বলল না সে, বরং বলল, আপনার আর কোনো কাজ আছে এখানে? অপ্রস্তুত নিহারিকা কি বলবে বুঝতে পারল না। কোনো মতে আমতা আমতা করে বলল, না, আজ তবে আসি। কোথায় যাবেন? বাড়িতে। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার একটু কাজ আছে। আপনি কিছু মনে না করলে কিছুক্ষণ থেকে যান আমার সাথে, সহযোগিতা হবে আমার। এর বিনিময়ে আপনাকে বাড়িতে ড্রপ করে দেব আমি। নিহারিকা চোখ পিটপিট করে তাকিয়ে বলল, কেমন সহযোগিতা? কয়েকটা টি শার্ট, শার্ট এবং ইনায়ের জন্য সোয়েটার কিনতে হবে। আপনার পছন্দ ভীষণ ক্লাসিক আর চমৎকার শুনেছি, তাই বাকি কথা বলল না ইরফান, বলার প্রয়োজনেও নেই। তবে পছন্দ করার প্রশংসাটা যে ইয়াশাই ইরফানকে বলেছে এ সম্পর্কে নিশ্চিত নিহারিকা। টি শার্ট আর শার্ট পছন্দের কথা শুনে একটুখানি লজ্জা পেলেও ইনায়ের জন্য সোয়েটার কিনতে আগ্রহী হলো নিহারিকা।